প্রতিটি মা বাবার কাছেই সন্তান মানেই তাদের পৃথিবী। সন্তানের জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধা করে না। আজ আমরা এমনই একটি ইন্দোনেশিয়ান মুভির গল্পে পা রাখতে চলেছি, যেখানে এক মা তার সন্তানের জীবন বাঁচাতে সমস্ত সীমা অতিক্রম করে। এই গল্পে আমরা দেখব কিভাবে একজন মা শুধুমাত্র জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে নয়, লড়াই করে অশরীরী আত্মার সঙ্গেও, শুধু তার সন্তানকে ফিরিয়ে আনবার জন্য। সন্তানকে ফিরে পাওয়ার জন্য তার তীব্র আকাঙ্ক্ষা তাকে গরিব থেকে বড়লোক হওয়ার স্বপ্নে উতলা করে তোলে। আর সেই পথেই সে জড়িয়ে পড়ে একের পর এক ভয়ানক রিচুয়ালে। এই মুভিটি শুধু একটি হরর সিনেমা নয়, বরং এর ভেতরেও লুকিয়ে আছে বাস্তব জীবনের গভীর প্রতিচ্ছবি। অভাবের চাপ, সন্তান হারানোর যন্ত্রণা, সমাজের চোখে বাঁচার লড়াই, এসব বাস্তব অনুভূতি এখানে ভৌতিক আবহাওয়ার সাথে মিশে এক অসাধারণ অভিজ্ঞতা এনে দেয়। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, অভাবের মধ্যে টিকে থাকার সংগ্রাম, ভয়াল রিচুয়াল ও অজানা অশরীরী শক্তির প্রভাব, এবং এমন একটি পরিণতি যা আপনার মনে গভীর ছাপ রেখে যাবে। যারা বাস্তবতা মিশ্রিত হরর সাসপেন্স ভালোবাসেন, তাদের জন্য আজকের মুভিটি হতে চলেছে একবারে পারফেক্ট। আজ আমি এক্সপ্লেন করছি 2025 সালের ইন্দোনেশিয়ান হরর সিনেমা রিডেম্পশন অফ সিন। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা গভীর রাতে তিনজনকে একটা গাড়ি নিয়ে অন্য শহরে পালিয়ে যেতে দেখি। এই তিনজন ছিল ভ্যানি, তার মেয়ে নির্মলা আর ভ্যানের মা উথা। আর তাদের গাড়ি চালাচ্ছিল সুলাইমান নামক একজন ড্রাইভার। কিছুটা পথ আসলে সুলাইমান গাড়ি থেকে নেমে এটিএম এ টাকা তুলতে যায়। তখন ভ্যানের মা তাকে বলে, তুমি তো সুলাইমানকে ছাড়াও তোমার মেয়েকে নিয়ে ভালোভাবে থাকতে পারতে। একথা শুনে ভ্যানি তার মাকে বলে, আমি এসব কিছু আমার মেয়েকে ভালোভাবে মানুষ করার জন্য করছি। সুলাইমান খুব ভালো মানুষ। তাছাড়া আমরা যদি এখন সুলাইমানের সঙ্গে না যাই, তাহলে আমাদের জীবনটা পুরোপুরি বরবাদ হয়ে যাবে। তখনই দেখা যায় সুলাইমান গাড়িতে এসে ভ্যানিকে বলে, এটিএম থেকে টাকা উঠছে না। এই বলে সে ভ্যানের কাছে কিছু টাকা নিয়ে নেয়। এরপর কেটে যায় 5-6 মাস। দেখা যায় ভ্যানিরা নতুন শহরে এসেছে। ভ্যানি আর সুলাইমান দুইজন মিলে একদিন রাতে একটা সমুদ্রের কিনারায় আসে। মূলত তারা দুইজন এখানে কুমকুম রিচুয়াল করার জন্য এসেছে। রিচুয়ালটা হলো সমুদ্রের ভেতর মাঝরাতে প্রচন্ড স্রোত হওয়ার সময় যদি কেউ ডুব দিয়ে রিচুয়াল করে উপরে উঠতে পারে, তাহলে তাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকবে না। তারা অনেক অর্থ সম্পত্তির মালিক হয়ে যাবে। তো তাদের প্ল্যান মতো সুলাইমান সমুদ্রের ভেতরে ডুব দেওয়ার আগে ভ্যানিকে বলে যায়, তুমি দড়ি শক্ত করে ধরে রাখবে, আর যখন কোনো বিপদের আভাস পাবে তখন উপরে তুলে নিয়ে আসবে। মূলত সুলাইমান তার কোমরের সঙ্গে দড়ি বেঁধে ডুব দিতে চায়। কিছুক্ষণ পর সুলাইমান পানির নিচে ডুব দিলে স্রোতের টানে সে অনেক দূরে ভেসে যেতে থাকে। তখন ভ্যানি অনেক চেষ্টা করেও তার দড়িটা আর ধরে রাখতে পারে না। অবশেষে সে নিজেকে বাঁচানোর জন্য দড়িটা ছেড়ে দেয়। ভ্যানির চোখের সামনে সুলাইমান ডুবে মারা যায়। তবে ভ্যানির কাছে ওই মুহূর্তে তখন কিছুই করার ছিল না। তাছাড়া সুলাইমান খুব একটা ভালো মানুষ ছিল না। টাকার লোভে সবকিছু করতে পারত, এমনকি ভ্যানিকে টর্চারও করত। সে যেখানে যেত সেখানে সবার থেকে টাকা পয়সা ধার নিয়ে রাতের আধারে এক শহর ছেড়ে অন্য শহরে চলে যেত, যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছি। আর সুলাইমানের এই আচরণে ভ্যানি খুব বিরক্ত ছিল। সে সুলাইমানকে বলতো মানুষকে এভাবে না ঠকাতে, কিন্তু সুলাইমান কখনো তার কথা শোনেনি। যার কারণে ভ্যানি সুলাইমানের মৃত্যুতে অতটাও কষ্ট পায়নি। তো যাই হোক, সুলাইমান মারা যাওয়ার প্রায় 2 সপ্তাহ হয়ে যায়। ভ্যানিরা যেহেতু নতুন শহরে এসেছিল, তাই এখানে সুলাইমানকে কেউই চিনত না। তাই সে হারিয়ে গেলে, মারা গেলে কেউ তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে না। যার কারণে ভ্যানি একাই তার মেয়েকে নিয়ে এখানে বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে। ভ্যানি তার পরিবারটাকে চালানোর জন্য ছোট একটা বাস চালিয়ে তার সংসারটা সামলে নেয়, এবং ভ্যানির মা একজন প্রফেসরের বাসায় কাজ নিয়েছে। যখন ভ্যানি বাস চালাতে বাইরে চলে যায়, তখন ভ্যানের মা ভ্যানের মেয়েকে নিয়ে ওই প্রফেসরের বাড়িতে কাজ করতে যায়। একদিন রাতে ভ্যানি বাস চালিয়ে বাসায় ফেরার সময় একটা লোক এসে ভ্যানিকে সুলাইমানের কথা জিজ্ঞেস করে। সুলাইমান এই লোকটা থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল, কিন্তু ভ্যানি তো জানে সুলাইমান আর বেঁচে নেই। তাই সে লোকটাকে কোনো কিছুই বলতে পারে না। চুপচাপ সে বাড়ির দিকে রওনা হয়। তবে আবহাওয়াটা অনেক খারাপ ছিল। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হতে শুরু করে, যার কারণে ভ্যানি তার মা আর মেয়েকে প্রফেসর দেবসোয়ার বাসা থেকে পিক করতে যায়। তো ভ্যানির মা আর মেয়েকে দেখা যায় তারা কিছু নিয়ে হয়তো ভয় পেয়ে আছে। ভ্যানি সেখান থেকে তার মা আর মেয়েকে নিয়ে স্কুটিতে করে বাসায় ফিরছিল।
ভ্যানি খুব দ্রুতই তার গাড়ি চালাচ্ছিল। তখন বাড়িতে ফেরার জন্য দুইটা রাস্তা ছিল, একটা ছিল শর্টকাট রাস্তা, আরেকটা ছিল অনেক দূরে ঘুরে যাওয়ার রাস্তা। তবে শর্টকাট রাস্তাটা খুবই বিপজ্জনক ছিল, যার কারণে ভ্যানি যখন শর্টকাট রাস্তা দিয়ে আসতে চায় তখন ভ্যানের মা তাকে ওই রাস্তায় যেতে নিষেধ করে, কারণ রাস্তাটা বৃষ্টিতে ভিজে অনেক পিচ্ছিল হয়ে বিপজ্জনক হয়ে আছে। কিন্তু ভ্যানি তার মার কোনো কথাই শোনে না, বরং সে তার গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে আসতে শুরু করে দ্রুত বাসায় আসার জন্য। কিছুটা পথ আসতেই ভ্যানের মার বলা কথাটা সত্যি হয়। ভ্যানের গাড়িটা স্লিপ করে সেখান থেকে খাদে পড়ে যায়। কিছুক্ষণ পর ভ্যানের জ্ঞান ফিরলে দেখে সে খাদের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর এতক্ষণে সেখানে পুলিশ অফিসাররাও নিউজটা পেয়ে চলে এসেছে। ভ্যানের জ্ঞান ফেরার পর তার মা আর মেয়েকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে ভ্যানের মায়ের মৃতদেহ উদ্ধার করে। তবে পুরো টিম সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও নির্মলাকে কোথাও খুঁজে পায় না। সেখানে একটা কিনারায় ভ্যানি তার মায়ের একটা ছায়া দেখতে পায়। মূলত এটা ভ্যানের মায়ের আত্মা। এরপর তীরতা নামের একটা মেয়েকে দেখানো হয়। তিনি একজন সুইমিং ট্রেনার, বাচ্চাদেরকে খুব ভালোভাবে সাঁতার শেখায়। শুধু তাই নয়, কোনো বাচ্চা যদি সাঁতার কাটার সময় পানি দেখে ভয় পেত তাহলে সে পানির ভেতর ঠেলে ফেলে দিয়ে তার ভয়টা ভাঙিয়ে দিত। তাছাড়া তীরতার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেখানে সে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করত। তীরতা একটা নিউজ থেকে জানতে পারে পুলিশ কয়েকদিন খোঁজখবর করার পরও নির্মলার লাশ উদ্ধার করতে পারেনি। এদিকে ভ্যানের কাছে তার বাড়িওয়ালা ফোন করে বাড়ি ছেড়ে দিতে বলে, কারণ ভ্যানি বাড়ি ভাড়া টাকা দেয়নি। এমনকি ভ্যানি মা আর মেয়েকে হারিয়ে সবসময় আপসেট হয়ে থাকে, যার কারণে সে যেখানে ভাড়ায় বাস চালাতো সেখান থেকেও বের করে দেয় তাকে। কারণ এইভাবে অন্যমনস্ক হয়ে গাড়ি চালালে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, যার কারণে ভ্যানির দিক বেদিক শূন্য হয়ে পড়ে। বাধ্য হয়ে সে তার ইউটিউব চ্যানেলে মেকআপের প্রমোশনাল ভিডিও তৈরি করতে শুরু করে, যাতে সে এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারে। তো দেখা যায় যখন ভ্যানি লাইভে আসে তখন মানুষজন তাকে লাইভে খুব বাজেভাবে কথা শোনাতে থাকে। এসব কিছু ভ্যানি তেমন একটা পাত্তা দিত না, কিন্তু তার মনে মনে অনেক খারাপ লাগতো। এদিকে ভ্যানি এখন তার মেয়েকে পাওয়ার জন্য সবসময় পুলিশের সঙ্গে দেখা করে, তার মেয়েকে খুঁজে দিতে বলে। পুলিশ ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছে, তারা মনে করে হয়তো নির্মলা বেঁচে নেই। ভ্যানি পুলিশের কথা মানে না, তার কাছে মনে হয় তার মেয়ে বেঁচে আছে। আর এই আশার আলো জ্বালায় ওইখানে থাকা একটা পুলিশ, সে ভ্যানিকে বলে আমার মনে হয় আপনার মেয়ে বেঁচে আছে, কারণ ও সাঁতার জানতো। এদিকে ভ্যানি তার মায়ের শেষ কাজ করার জন্য দোকানে বিভিন্ন কিছু প্রিন্ট করতে দেয়। ঠিক তখন সেখানে তীরতা এসে এই কাগজগুলো দেখে বুঝতে পারে এটা ভ্যানির। তাই সে দোকানদারকে জিজ্ঞেস করে যার মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এগুলো কি তার? দোকানদার তাকে বলে হ্যাঁ। মূলত তীরতা আগে থেকেই নির্মলাকে চিনত। নির্মলা একবার তার থেকে সাঁতার শিক্ষার জন্য এসেছিল। এইসব কিছু থেকে তীরতা চিন্তা করে সে যদি তার ইউটিউব চ্যানেলে ভ্যানির এই দুঃখের কাহিনী তুলে ধরে তাহলে তার অনেক ভিউ হবে। আর যদি সে ভ্যানিকে তার পডকাস্টে নিয়ে আসতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই, এতে ভ্যানিরও সুবিধা হবে। এই নিউজটা জানাজানি হলে পুলিশের কেসটা রিওপেন করে আবারও নির্মলাকে খুঁজতে হবে। অন্যদিকে ভ্যানি তার ঘরে বসে রিং লাইটে যখন তার চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করছিল তখন সে তার ঘরের ভেতর এক অদ্ভুত রকম ছায়া দেখতে পায়। হঠাৎ করে তার আলমারির দরজা খুলে যায়, সেই সাথে তার ফোনটা উল্টো দিকে ঘুরে যায়। এসব কিছু দেখে ভ্যানি অনেক ভয় পেয়ে যায়। মূলত এই ছায়াটা ছিল ভ্যানির মায়ের। তো যাই হোক, কোনো কাজ না থাকায় ভ্যানির দিনগুলো খুব খারাপ কাটছিল। তখন তার মনে পড়ে প্রফেসর তেপসুয়ার কথা। পরদিন ভ্যানি তেপসুয়ার সঙ্গে দেখা করতে আসে, আর তার মা যে কাজ করতো সেই কাজটা করতে চায়। যেহেতু ভ্যানির এখন খুব অসহায় অবস্থা তাই তেপসুয়া তাকে কাজে রেখে দেয় এবং ভ্যানিকে কিছু টাকা দিলে ভ্যানি তেপসুয়াকে ধন্যবাদ জানায়। এইভাবে তেপসুয়া ভ্যানিকে সব কাজে সাহায্য করলে ভ্যানি অনেক খুশি হয়। এদিকে তীরতা কয়েকদিন ধরে ভ্যানিকে সবসময় ফলো করতে থাকে যাতে সে ভ্যানির লাইফ সম্পর্কে জানতে পারে। একদিন ভ্যানি নদীর কাছে তার মেয়েকে দেখতে পায়, কিন্তু কাছে গেলে সে আর তার মেয়েকে কোথাও খুঁজে পায় না। এসব কিছুতে ভ্যানি অনেক হতাশ হয়ে পড়ে। তবে তাকে তীরতা সান্ত্বনা দিয়ে বোঝানোর চেষ্টা করে এটা হয়তো তোমার হ্যালুসিনেশন। এরপর তীরতা গিসের কাছে ভ্যানিকে নিয়ে পডকাস্ট করার কথাটা শেয়ার করে। এই গিস হলো সে যার কাছ থেকে সুলাইমান টাকা ধার নিয়েছিল, আর গিস একদিন ভ্যানের কাছ থেকে সেই টাকাটাও চেয়েছিল। তো তীরতার কাছ থেকে গিস এই কথা শুনে বলে ভ্যানের হাজবেন্ড সুলাইমান একজন প্রতারক, সে মানুষের
মানুষের টাকা পয়সা নিয়ে শহর ছেড়ে পালিয়ে যায়, আর তার দায় এসে পড়ে ভ্যানের কাঁধে। তাছাড়া এখন ভ্যানের জীবনে অনেক প্রবলেম দেখা দিয়েছে। এমন সময় সে নিশ্চয়ই তোমার এই পডকাস্টের জন্য রাজি হবে না। এসব কথা শোনার পর তীরতা হাল ছাড়ে না, বরং সে একদিন সাহস করে ভ্যানের বাড়িতে আসে তার সঙ্গে দেখা করে কথা বলতে। ওই সময় ভ্যানে বাসায় ছিল না, যার কারণে তীরতা দরজা খুলে ভেতরে আসে। কাউকে একটা গোসল করার শব্দ শুনতে পায়। তীরতা ধীরে ধীরে বাথরুমের দিকে এগিয়ে গেলে হঠাৎ করে ছাদ থেকে পানি পড়তে থাকে, আর সেই পানি তীরতার হাতে পড়লে দেখতে পায় পানি মুহূর্তের ভেতর রক্ত হয়ে যায়। শুধু তাই নয়, ওই মুহূর্তে উপর থেকে ভ্যানের মায়ের লাশ তার চোখের সামনে এসে পড়ে। এসব কিছু দেখে তীরতা এক দৌড়ে ঘর থেকে বাইরে চলে যায়। তীরতা জানতো না এই ঘরে ভ্যানি সহ আরেকটা ছায়ারও বসবাস আছে। অন্যদিকে ভ্যানি তেপসোয়ার বাসায় তার 10 বছরের ছোট্ট মেয়ের ছবি দেখতে পায়। তেপসোয়ার মেয়ে এখন তার মায়ের কাছে জাপানে আছে, কারণ তেপসোয়ার ডিভোর্স হয়ে যাওয়ার পর তার সন্তান তার স্ত্রীর কাছেই থাকে। তখন তেপসোয়ার থেকে আরো একটা বিষয় জানতে পারে, কেউ যদি 1000টি কাগজের পাখি বানিয়ে পানিতে ভাসিয়ে দেয় তাহলে তার মনের আশা পূরণ হবে। একথা শুনে ভ্যানি কোথাও না কোথাও তার মেয়েকে ফিরে পাওয়ার আশার আলো দেখতে পায়। সে মনে করে তার মেয়ে যদি বেঁচে থাকে তাহলে তার কাছে একদিন না একদিন ফিরে আসবে। এভাবেই ভ্যানি ধীরে ধীরে তার নর্মাল জীবনে ফিরতে থাকে। তো যাই হোক, তীরতা গিয়ে আবারও গিসের সঙ্গে ভ্যানের বাড়ির সমস্ত পরিস্থিতির কথা খুলে বলে, আর তারা এবার অনেক সাহস করে দুজন মিলে ভ্যানির সঙ্গে দেখা করতে আসে এবং ভ্যানিকে বলে, তুমি যদি পডকাস্টের জন্য রাজি হয়ে যাও তাহলে হয়তো তোমার মেয়েকে ফিরে পাওয়াটা খুব ইজি হয়ে যাবে, আর তাছাড়া তোমার কিছু আয়ের উৎসও বাড়বে। একথা শুনে ভ্যানি রাজি হয়ে যায়, কারণ এছাড়া আপাতত তার কাছে কোনো পথ খোলা নেই। তবে ভ্যানি তীরতাকে শর্ত দেয় তাকে 1000 কাগজের পাখি বানাতে সাহায্য করতে হবে। গিস সেখান থেকে যাওয়ার পর তারা দুজন মিলে কাগজের পাখি বানাতে শুরু করে। দেখা যায় পাখি বানাতে বানাতে তীরতা অনেক ক্লান্ত হয়ে রাতে একটা সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু ভ্যানি তার পাখি বানানো বন্ধ করে না। পুরো রাত কষ্ট করে পাখিগুলো বানানোর কাজ করতে থাকে। এমন সময় সে হঠাৎ করে দেখতে পায় পাখিগুলোর ভেতর থেকে একটা কাগজের পাখি তার দিকে অদ্ভুত রকম আচরণ শুরু করে। শুধু তাই নয়, ভ্যানের মা এসে ভ্যানের পুরো শরীরটাকে বশ করে নেয়, ভ্যানিকে মারার চেষ্টা করে। ভ্যানি ভয়ে চিৎকার চেঁচামেচি করলে সেই শব্দে তীরতা ঘুম থেকে উঠে যায় আর তাকে কোনো মতে বাঁচিয়ে নেয়। তবে তীরতা এতটুকু বুঝে যায় ভ্যানির পেছনে কোনো অশুভ ভয়ঙ্কর আত্মা আছে যে তাকে বিপদে ফেলার চেষ্টা করছে। এই ছায়াটাই হয়তো ভ্যানিকে তার মেয়েকে খুঁজতে বাধা দিচ্ছে। পরদিন সকালবেলা ভ্যানিরা দুইজন মিলে যেখানে তার মেয়ে হারিয়ে গিয়েছিল সেই নদীতে তাদের বানানো 1000 পাখি ভাসিয়ে দেয়, আর এই বিষয়টা তেপসোয়া দেখে ভ্যানের মেয়ের জন্য তার অনেক খারাপ লাগে। এরপর রাত হলে ভ্যানি তীরতার পডকাস্টের জন্য রেডি হয়। তবে তার আগে তীরতা ভ্যানের এই ব্যাপারটা গিসের সঙ্গে আলোচনা করে। কোনো অশুভ আত্মা ভ্যানের ক্ষতি করার চেষ্টা করছে। একথা শোনার পর গিস বলে, আমার জানাশোনা একজন তান্ত্রিক আছে, সে চাইলে এই বিপদ থেকে ভ্যানিকে উদ্ধার করতে পারে। তো রাতে ভ্যানি পডকাস্ট সম্পূর্ণ করলে তীরতা তাকে ওই তান্ত্রিক সম্পর্কে বলে, যে কিনা তাকে এই ভয়ঙ্কর ছায়া থেকে বাঁচাতে পারবে। একথা শোনার পর ভ্যানি তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য রাজি হয়। পরদিন তারা দুজনে সেই তান্ত্রিকের কাছে আসে, আর ভ্যানির জীবনে সবকিছু শোনার পর ভ্যানিকে বলে, তুমি হয়তো জীবনে অনেক পাপ করেছ, যার কারণে তোমাকে এই ছায়া এসে শাস্তি দিচ্ছে, আর যতদিন না তুমি তোমার এই পাপের প্রায়শ্চিত্ত করবে ততদিন তোমার মেয়ে মুক্তি পাবে না। একথা শোনার পর ভ্যানি মনে মনে তার পাপ কাজের কথা স্মরণ করতে থাকে। বাইরে বেরিয়ে ভ্যানি তীরতাকে বলে, আমি জীবনে অনেক বড় একটা পাপ করেছি, আমাকে সেখানে ফিরে যেতে হবে। মূলত ভ্যানির সঙ্গে ভিয়াক নামের একটা লোকের সঙ্গে বিয়ে হয়। সে বাইক রেসলিং করে তার সংসার চালাতো। তবে ভিয়াক খুব ভালো মানুষ হলেও সে সংসারটাকে ভালোভাবে চালাতে পারতো না। অভাব অনটনের সংসারটা খুব বাজে অবস্থা হয়, যেটাতে ভ্যানি পুরোপুরি বিরক্ত হয়ে যায়। এমনকি তাদের মেয়ে নির্মলার দেখাশোনা করাতে অনেক কষ্ট হয়, যার কারণে ভ্যানি ভিয়াকের সংসার থেকে ওই দিন রাতে তার মেয়ে আর মাকে নিয়ে সুলাইমানের সঙ্গে এই শহর ছেড়ে পালিয়ে এসেছে। ভিয়াক ভ্যানিকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার কথা ভ্যানি কখনোই বোঝার চেষ্টা করেনি। ওই দিন রাতে দুর্ভাগ্যজনকভাবে ভিয়াকের গায়ে আগুন লেগে তার অনেক খারাপ অবস্থা হয়, যার জন্য ভ্যানি নিজের ভেতর গিল্টি ফিল করতে থাকে যে তার জন্য একটা ভালো মানুষের এমন পরিণতি হয়েছে, এবং এত ভালো একজন স্বামী রেখে সুলাইমানের মতো একটা মানুষের সঙ্গে সে পালিয়ে এসেছে।
তাছাড়া ভ্যানি এটাও চিন্তা করতে থাকে তার জন্যই ওই দিন রাতে তার স্কুটিটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ সেদিন যদি তার মায়ের কথা সে শুনতো তাহলে স্কুটিটা অ্যাক্সিডেন্ট হতো না, তার মাও মারা যেত না, আজ তার মেয়েও হারিয়ে যেত না। এরপর তার সুলাইমানের ডুবে যাওয়ার কথা মনে পড়ে, কারণ সে চাইলে ওই দিন রাতে সুলাইমানকে বাঁচাতে পারত, কাউকে জানাতে পারত, কিন্তু সে কাউকে কোনো কিছুই জানায়নি, বরং সে চুপচাপ সবকিছু দেখেছে। এটাকেও তার জীবনের বড় একটা পাপ মনে করে। তো যাই হোক, ভ্যানি তীরতাকে সাথে নিয়ে তার এক্স হাজবেন্ড ভিয়াকের সঙ্গে দেখা করতে আসে। তার এত খারাপ অবস্থা দেখে ভ্যানি তার কাছে ক্ষমা চায়, তবে ভিয়াক তাকে বলে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। তো ভ্যানি কি করবে বুঝতে পারে না, তাই সে তার পাশে থাকা একটা বালিশ উঠিয়ে নেয় আর ভিয়াককে চাপা দিয়ে মেরে ফেলে। এইসব কিছু বাইরে থেকে তীরতা ভিডিও করে রাখছিল, কিন্তু ভ্যানের কাজ দেখে তীরতা অনেক অবাক হয়ে যায়। তবে সে বুঝতে পারে এখানে ভ্যানের কোনো দোষ নেই, তার হাজবেন্ডই তার কাছে এই যন্ত্রণা থেকে মুক্তি চেয়েছে, যার কারণে বাধ্য হয়ে ভ্যানি এই কাজ করেছে। তাই তীরতা বাড়ি ফিরে এসে যতগুলো ভিডিও করেছিল সব ফাইলই ডিলিট করে দেয়, কারণ মন থেকে এখন তীরতা ভ্যানিকে হেল্প করতে চাইছিল। এদিকে ওই ঘটনার পর থেকে ভ্যানি ভেতর থেকে অনেক ভেঙে পড়ে, তার কোনো কাজে মন লাগে না। বাসায় ফিরে এসে সে তার ইউটিউব চ্যানেলের জন্য মেকআপ টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছিল। ভ্যানি ভুল করে রেড কালারের একটা ফাউন্ডেশন তার মুখে স্প্রে করে দেয়, আর এটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ মনে হচ্ছিল তার পুরো মুখ জুড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। তখন রিং লাইটের ভেতর থেকে ভিয়াকের রক্তাক্ত হাত এসে ভ্যানির মুখের দিকে বাড়িয়ে দিলে ভ্যানি চিৎকার করে নিজের জীবন বাঁচানোর জন্য বাইরে বেরিয়ে আসে। তবে সে বাইরে বেরিয়ে কোথায় যাবে বুঝতে পারে না। তো ভ্যানি সোজা তেপসোয়ার বাড়িতে এসে তাকে অনুরোধ করে বলে আমি আপনার এখানে এক রাতের জন্য কি থাকতে পারি। তেপসোয়া ভ্যানিকে এখানে থাকতে অনুমতি দেয়। রাতে ভ্যানি ঘুমোতে গেলে ঘুমের ভেতর অতীতকে রিয়েলাইজ করে, অতীতে সে কি করেছে না করেছে সবকিছু তার ফিল হয়। এমনকি তার কাছে মনে হয় তার মেয়ে দরজায় দাঁড়িয়ে তার কাছে সাহায্য চাইছে। তবে ভ্যানি ঘুম থেকে জেগে মনে করে এসব কিছু তার হ্যালুসিনেশন ছিল। সকালবেলা ঘুম থেকে উঠলে তেপসোয়া বলে আজ আমার মেয়ের জন্মদিন, তাই আমি চাই আমার স্কুলে আসা বাচ্চাদের জন্য কিছু খাবার খাওয়ানোর আয়োজন করতে, সেগুলো দ্রুত রেডি করো। ঠিক তখন তার সঙ্গে তীরতা দেখা করতে আসে আর ভ্যানিকে জানায় নদীর কিনারায় একটা লাশ ভেসে এসেছে। ওই লাশ দেখতে গিয়ে ভ্যানি দেখতে পায় ওটা তার মেয়ে নির্মলার লাশ নয়, বরং সুলাইমানের লাশ। তখন সেখানে ওই তান্ত্রিকও ছিল। সে ভ্যানিকে বলে তুমি জানতে সুলাইমান পানিতে ডুবে গিয়েছে, কিন্তু এই ঘটনাটা তুমি কাউকেই জানাওনি, যার কারণে সুলাইমানের আত্মা তোমার মেয়েকে আটকে রেখেছে আর তোমাকে এইভাবে দিনের পর দিন যন্ত্রণা দিচ্ছে। তখন ভ্যানি তান্ত্রিককে বলে আমি ইচ্ছে করে সুলাইমানকে মারতে চাইনি, ওই সমুদ্রের মাঝে আমার জীবনের সংশয় ছিল, আমি শুধুমাত্র নিজেকে বাঁচিয়েছি। তান্ত্রিক বলে সবকিছুই ঠিক আছে, তবুও যদি তুমি তোমার মেয়েকে আবার ফিরে পেতে চাও তাহলে সুলাইমানের আত্মার শান্তির জন্য ওই নদীর কাছে আবারও একটা রিচুয়াল করতে হবে। তো ভ্যানি তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য তান্ত্রিক যা বলে সবকিছুতে রাজি হয়ে যায়। তো যাই হোক, এই রিচুয়াল করার জন্য ভ্যানি অনেক টাকা পয়সা খরচ করে, তাই সে তেপসোয়ার কাছে এসে আবারও এই রিচুয়াল করার জন্য অনেক টাকা ধার চায়। তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য তেপসোয়া ভ্যানিকে টাকা দেওয়ার জন্য রাজি হয়, কিন্তু তখন তেপসোয়ার কাছে আশ্চর্যজনকভাবে জানতে পারে একদিন তেপসোয়া নির্মলাকে নিয়ে তীরতার কাছে সাঁতার শেখাতে গিয়েছিল, কিন্তু এই বিষয়টা এখনো পর্যন্ত ভ্যানি জানতো না। আর এতদিন হয়ে গিয়েছে তীরতার সঙ্গে ভ্যানি মিশছে, তবুও তীরতা কখনো এই বিষয়টা ভ্যানিকে জানায়নি, যার কারণে ভ্যানি অনেক রেগে যায় আর তীরতাকে গিয়ে অনেক বেশি কথা শোনায়। সেই সঙ্গে তাদের যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে সেটাও ছিন্ন করে দেয়। রাতে শুরু হয় তান্ত্রিককে দিয়ে সেই রিচুয়াল। তবে এই রিচুয়ালে আরো একটা শর্ত ছিল, রিচুয়াল চলাকালীন নদীর পাশে ভ্যানি আসতে পারবে না, তাকে ঘরেই থাকতে হবে। তো তান্ত্রিকের কথা মতো ভ্যানি তার ঘরেই থাকে। পরবর্তীতে রাতে তান্ত্রিক এসে ভ্যানিকে জানায় তোমার জীবনে পাপ এতটাই বেশি যে কখনোই তোমার মেয়েকে আর ফিরে পাওয়া সম্ভব না। এ কথা জেনে ভ্যানি অনেকটা আপসেট হয়ে পড়ে। তবে তান্ত্রিক শুধুমাত্র নির্মলার পরনে শেষ যে ফ্রকটা ছিল সেটা ভ্যানির হাতে তুলে দেয়। এটা দেখে ভ্যানি বিশ্বাস করে হয়তো সত্যি তার মেয়ে আর কখনো ফিরে আসবে না। এরপর রাতে ভ্যানি তার মা আর হাজব্যান্ডের আত্মাকে দেখতে পায়। সে কান্না করে তাদের কাছে ক্ষমা চায়, এমনকি সে ওই রাতে সুইসাইডও করার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে এই কাজ করতে পারে না। তবে ভ্যানি সুইসাইড করার সময় তার মেয়ের একটা হেয়ার ব্যান্ড দেখতে পায়, যেটা দেখে ভ্যানের মনে পড়ে সেম একটা হেয়ার ব্যান্ড তেপসোয়ার মেয়ের ছবিতেও দেখেছিল। এদিকে তীরতা চুপ করে বসে থাকে না, তেপসোয়ার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন ইন্টারনেট থেকে বের করতে থাকে।
তখন তিরতা জানতে পারে তেপসুয়ার কখনো কোনো ডিভোর্স হয়নি, বরং সে জাপান থেকে পালিয়ে এখানে এসেছে, কারণ তার উপর তার স্ত্রী সন্তানের খুনের অভিযোগ আছে। এসব কিছু জানার পর তিরতা অনেক অবাক হয়ে যায়। তিরতা দৌড়ে গিসের কাছে আসে এই ঘটনা জানানোর জন্য। তখন তিরতা এখানে এসে জানতে পারে তারা এতদিন যে তান্ত্রিকের সহায়তায় ভ্যানের মেয়েকে ফিরে পাওয়ার চেষ্টা করেছিল ও কোনো তান্ত্রিক নয়, বরং সে একটা প্রতারক। ভ্যানের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এতদিন তার সামনে তান্ত্রিক সেজেছিল, আর তার একটাই কারণ ছিল সুলাইমানকে গিস যে টাকা ধার দিয়েছিল সেই টাকাটা তোলার একটা চাল মাত্র, কারণ সুলাইমান আর বেঁচে নেই, আর সে না থাকলে তাদের টাকাটাও পাবে না। তাই তারা এমনটা করেছে যাতে যে করেই হোক ভ্যানি তাদেরকে টাকাগুলো দেয়। এসব কিছু জানার পর তিরতা অনেক রেগে যায়, যার কারণে তিরতা এক মুহূর্ত এখানে দেরি না করে ভ্যানের কাছে ছুটে যায়, যাতে সে তান্ত্রিক আর গিসের মুখোশ খুলে দিতে পারে যে তারা কিভাবে তাকে দিনের পর দিন ঠকিয়েছে। তিরতা ভ্যানের বাসায় এসে দেখতে পায় ভিতরে কেউ নেই, বরং তিরতা জানালা দিয়ে তাকালে ভ্যানের মার আত্মাটা আবারও দেখতে পায়, আর সেটা দেখে সে আবারও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে ভ্যানি এসে তেপসুয়াকে জিজ্ঞেস করে, সত্যি কি আপনি তিরতার কাছে আমার মেয়েকে সাঁতার শেখানোর জন্য নিয়ে গিয়েছিলেন? তখন ধীরে ধীরে তেপসুয়া তার আসল রূপের কথা ভ্যানিকে বলতে শুরু করে। মূলত যখন সে ভ্যানির মেয়ে নির্মলাকে দেখেছিল তার তখন নিজের মেয়ের কথা মনে পড়েছিল, যার কারণে সে সবসময় নির্মলাকে বলতো, তুমি দেখতে আমার মেয়ের মতো। যেদিন নির্মলাদের সঙ্গে দুর্ঘটনা ঘটে ওই দিন তেপসুয়া তার মেয়ে মিয়াকোর ড্রেস নির্মলাকে পরিয়ে দেয়। ড্রেসটা পরার পর নির্মলাকে হুবহু তার মেয়ের মতোই লাগছিল। ভ্যানি এরপরে কি হয়েছিল সে ঘটনা জানতে চাইলে তেপসুয়া রেগে গিয়ে ভ্যানির মাথায় আঘাত করে আর তাকে অজ্ঞান করে চেয়ারের সঙ্গে বেঁধে রাখে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় তেপসুয়া নির্মলাকে অনেক জোরে জড়িয়ে ধরে। এটাতে নির্মলা অনেক ভয় পেয়ে যায়, আর সে তার থেকে দূরে যেতে গেলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়, যার কারণে সে কান্না করে। এরপর তার নানি কাছে আসলে তারা দুজন এখান থেকে পালিয়ে যেতে চায়। ঠিক তখনই ওই দিন রাতে ভ্যানি এসে তাদেরকে স্কুটিতে করে ঝড় বৃষ্টির রাতে বাড়ি ফিরিয়ে নিতে আসে। তবে পেছন থেকে নির্মলাদের গাড়ি নিয়ে তেপসুয়া ফলো করছিল। যখনই তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে তখন সে নির্মলাকে ওই অ্যাক্সিডেন্ট স্পট থেকে তুলে নিয়ে তার বাড়িতে বন্দি করে রাখে। এতদিন ভ্যানি যেখানে যে ঘরে আশ্রয় নিয়েছে সেখানে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে, তবুও সে তার মেয়ের সম্পর্কে কোনো কিছুই জানতে পারেনি। ওই দিন রাতে যেটাকে ভ্যানি হ্যালুসিনেশন মনে করেছিল তার মেয়ে এসে সাহায্য চাইছে, ওটা ভ্যানির কোনো হ্যালুসিনেশন ছিল না, সেটা সত্যিই ছিল। সিন বর্তমানে আসলে দেখা যায় তিরতা ভ্যানিকে বাঁচানোর জন্য তেপসুয়ার বাড়িতে আসে আর তেপসুয়াকে মেরে ভ্যানিকে বাঁচিয়ে নেয়। কিন্তু তারা এখান থেকে বের হওয়ার আগেই তেপসুয়া আবারও তাদের উপর হামলা করে দেয় এবং ভ্যানির মেয়ে নির্মলাকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন দেখা যায় ভ্যানির মার আত্মা এসে ভ্যানির উপর ভর করে, ছুটে যায় তেপসুয়ার পিছনে। মূলত ভ্যানির মার আত্মা ভ্যানিকে সাহায্য করতে চায়। তারা দুইজন এসে পৌঁছায় সমুদ্রের কাছে, আর সেখানেই তাদের দুজনের তুমুল লড়াই হয়। একটা পর্যায়ে ভ্যানি লড়াইয়ে জিতে গিয়ে পানির ভেতর থেকে বেরিয়ে আসে। এরপর তারা সবাই আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। এর 5 মাস পর দেখা যায় তিরতা সুইমিং সেন্টারে নির্মলাকে সাঁতার শেখায়, আর পাশে বসে থেকে ভ্যানি এসব কিছু উপভোগ করতে থাকে। এরপর থেকে ভ্যানি একাই তার এবং তার মেয়ের খেয়াল রাখতে শুরু করে, আর এখানেই এই গল্পটার হ্যাপি এন্ডিং হয়। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।